হ্যালো 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 সকল বাংলার স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আজকে আমরা নিউটনের গতিসূত্রের পুরো ফর্মুলাগুলো সলভ করার পরে আমরা কি করছি, প্রশ্নোত্তরে চলে এলাম। তো তোমাদেরকে যারা যারা এই নিউটনস লয়ের যে 3টে ভিডিও আমি দিয়েছিলাম সেই 3টে ভিডিও দেখোনি এবং তোমরা কোশ্চেন সলভ করতে এসে তাদের কিন্তু একটু প্রবলেম হবে, কারণ আমি ওখানে বলেছিলাম যে কিভাবে ফর্মুলা, কোন ফর্মুলা কেমন ভাবে ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। মানে ওখানে ম্যাথামেটিক্যাল, ওখানে আমি কি করেছি, গাণিতিক হাতিয়ারগুলো বা ফর্মুলা যেগুলো আছে সেগুলো ডিসকাস করেছি। যেভাবে যেভাবে কি হবে ওই ফর্মুলাগুলো কি হবে এইখানে কিন্তু সহজে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এখানে কিন্তু একটু ফাস্ট চলবো, কারণ তোমাদেরকে সবকিছুই বলা হয়েছে, তার মধ্যে কিন্তু তুমি কমন এখানে কিন্তু পেয়ে যাবে। ওকে, সো আমাদের হাতিয়ার, আমরা আমাদের যে কনসেপ্টের হাতিয়ার সেটা আমরা তৈরি করেছি আগের 3টে ভিডিও থেকে। তারপরে কিন্তু আমরা প্রশ্নোত্তরে চলে এসেছি। এবার আমরা সাড়াসাট প্রশ্নোত্তর সলভ করতে পারবো। সো এবার প্রশ্নমালাতে আমরা প্রথম যে কোশ্চেন আছে সেই কোশ্চেন দেখতে পাচ্ছ, দেখো এ ও বি দুটি ভর যথাক্রমে 2 and 3 কেজি আছে। কি বলা হয়েছে, তোমাদের এই যে বই আছে সেই বইয়ের নিউটনের গতিসূত্রর যে প্রশ্নোত্তর আছে, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি and 3 কেজি। 2 কেজি আর 3 কেজি হচ্ছে দুটি ভর, আর ছবি আঁকা আছে, স্পর্শ পরস্পরের সংস্পর্শে রাখা আছে। এবার কি চাইছে, 10 নিউটন বল প্রয়োগ করে এ ও বি ব্লকের মধ্যে কত বল প্রয়োগ হচ্ছে, এ বি ব্লকের মধ্যে কত বল প্রয়োগ হচ্ছে। সো আমাদের যে বল প্রয়োগ হচ্ছে সেটা 10 নিউটন, আর সেই 10 নিউটন এটা 2 কেজি আর এইটা হচ্ছে 3 কেজি। সো আমাদেরকে এখানে বল চাইছে, এখানে কি হবে, এফ এ বি যেটা আছে সেটা চাইছে। তো মনে করো আমি বলেছিলাম যে এক্স ম্যান যেখান থেকে, এইখানে যেখান থেকে বল প্রয়োগ হচ্ছে সেখান থেকে তুমি পৌঁছে যাও সেই জায়গায় যেই জায়গাতে আমাকে লম্ব প্রতিক্রিয়া বল বা স্পর্শ বল দুটি বস্তুর মধ্যে চাইছে। তো এখানে পৌঁছে গেলাম, তো আগেরটাকে ভুলে যাব, নতুন যেটা আছে সেটা দেখব। তার মানে আমার ফরম্যাট ছিল এফ বাই m1 প্লাস m2, এইখানে কি আসবে, নতুনটা আসবে। তো তুমি বুঝতেই পারছো এখানে আমি যখন এখান থেকে এখানে যাব 3 কেজিটা এখানে চলে আসবে। সো 3 কেজি ওপরে, নিচে 3 কেজি প্লাস 2 কেজি, আর এটা কি হবে 10 হয়ে যাবে। সো হয়ে যাবে 30/5, তার মানে 6 নিউটন। ঠিক, সো এটা ছিল শর্ট ট্রিক। তুমি চাইলে প্রথমে এর ত্বরণ বের করে নিতে পারো। ত্বরণ হলে কি হবে, 10/5, 2 ত্বরণ হবে। তারপরে এখানে এই 3টাতে বল বের করতে পারো যে এন কত হলে এর ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 3 × 2 করলেও তুমি একই অ্যান্সার পাবে। ঠিক আছে, তো এটা আগে বলা হয়েছিল কিভাবে সলভ করা হবে, ডাইরেক্ট ফর্মুলায় বসিয়ে 1 নম্বর কোশ্চেন তুমি সাটাসাট করে সলভ করে নিতে পারবে। সো আমাদের অপশান যেটা আছে সেটা হবে বি, বি ফর বোম্বে। অপশান কোশ্চেন নাম্বার 2 যেটা হচ্ছে ডব্লিউবিজেই 2012। ওকে, সো 4 কেজি 2 কেজি 1 কেজি ভরের 3টি ব্লককে ঘর্ষণহীন তলের মধ্যে রাখা হলো, 14 নিউটন মানের বল। আচ্ছা দেখো একই কোশ্চেন, তিনটে বস্তুকে রাখা হয়েছে, সেটা ছবি আঁকেনি, বলে দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর কোশ্চেন ডব্লিউবিজেই কোশ্চেন হতে পারে, বাট আমাদের কাছে কনসেপ্ট আছে, আমরা সেই কোশ্চেনকে সহজে করে নিতে পারবো। কি বলছে, 4 কেজি 2 কেজি 1 কেজি 3টে ভর আছে, 4 কেজি 2 কেজি আর 1 কেজি, এই 3টে বস্তু ঘর্ষণহীন তলের উপরে পরস্পরের সংস্পর্শে রাখা আছে। 14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের উপরে প্রয়োগ হচ্ছে। সো 14 নিউটন মানের একটি বল, 14 নিউটন মানের 14 নিউটন মানের একটি বল প্রয়োগ করা হয়েছে। ঠিক, আমাকে চাইছে কার দুটোর মধ্যে, তাহলে 4 ও 2 কেজি ব্লক দুটির পারস্পরিক সংঘর্ষ বল। 4 আর 2 এইখানে চলে এসো, 4 আর 2 এইখানে চলে এলাম। তো এখান থেকে লাফিয়ে আমি যেদিকে বল আছে, যেদিকে প্রযুক্ত বল আছে সেখান থেকে আমি কি করব, এইখানে পৌঁছে যাব। এইখানে পৌঁছে দেখবো পুরনো যেটা আছে, এক্স যেটা আছে পুরনো 4 কেজিকে ভুলে গেলাম, সামনে দেখতে পাচ্ছি 2 কেজি আর 1 কেজি। তো সামনের ভর আমার আসবে, আর নিচে ফরম্যাট কি থাকে, m1 প্লাস m2 প্লাস m3, সমস্ত ভর যেটা থাকে নিচে টোটাল যোগফল। এইখানে কোনটা আসবে, যেই ভর হচ্ছে নতুন ভর, মানে আমি গেলাম দিয়ে সামনে 2 আর 3 কে দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরনো হয়ে গেছে। তো এইখানে 2 + 1 আসবে। ঠিক, তো আমাদের যে বল হবে ডাইরেক্ট সেটা হবে 2 + 1 × 14 নিউটন
বাই 2 প্লাস 1 প্লাস 4, সো 3 ইন্টু 14 বাই 7, তো 6 নিউটন আসবে। সো এফ যেটা হবে সেটা 6 নিউটন। সো 2 যেটা আছে 2 এর সেকেন্ডের অ্যান্সার হবে এটাও বি। ওকে, তো এইভাবে মনে রাখতে বললাম, আগেই এটা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, এজ উচ্চতা থেকে থিটা নতি বিশিষ্ট একটি নততলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। নততলের পাদদেশে পৌঁছতে ব্লকটির যে সময় লাগবে, ঠিক আছে, এজ উচ্চতা থিটা নতি। দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 বলছে এরকম একটা নততল আছে থিটা আর উচ্চতা এজ, এখান থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, বস্তু মানে ছোট্ট বস্তু নাও, সেই বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই বস্তু এই নিচে এসছে। বলছে এই নিচে আসতে সময় কত লাগবে, নিচে আসতে বস্তুটির সময় কত লাগবে। ধরে নাও এই বস্তুটি এই যে দূরত্ব কভার করেছে সেই দূরত্ব হচ্ছে এস, এস দূরত্ব। সো এস দূরত্ব এসছে, কোনো বস্তু যদি এখানে রাখা হয় নততলে, তার ত্বরণ যে হয় সেটা কি হয়ে যায়, ঘর্ষণ বল যদি না থাকে জি সাইন থিটা হয়ে যায় ত্বরণ। সো ত্বরণ আমি পেয়ে গেছি, দূরত্ব আমি পেয়ে গেছি, প্রাথমিক গতিবেগ 0। তো এটাকে আমি ভাবলাম, এটাকে এমন ভেবে নাও একটা বল আছে, তার প্রাথমিক গতিবেগ 0, তার ত্বরণ হচ্ছে জি সাইন থিটা, আর তাকে যেতে হবে এস দূরত্ব, তাহলে সময় কত লাগবে। তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে নিতে পারি। সো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ 0 হচ্ছে, এস আমাকে এইচ এর সম্পর্কে লিখে ফেলতে হবে, দেখো এইচ এর টার্মসে লিখতে হবে। সো সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই এস, সো এস ইকুয়ালস টু এইচ বাই সাইন থিটা। ওকে, সো এস হচ্ছে এইচ বাই সাইন থিটা ইকুয়ালস টু ইউ তো 0, হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা পাবো 2h বাই সাইন থিটা, আর একটা সাইন থিটা নিচে আসবে আর জি নিচে চলে আসবে, সাইন থিটা আন্ডার রুট, সো দিস ইজ দি টাইম সাইন স্কোয়ার থিটা। সো আমাদের হয়ে যাবে সাইন বাইরে চলে আসবে, সো অপশন সাইন, অপশন সি হচ্ছে। সো টি ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা আন্ডার রুট 2h বাই জি, আন্ডার রুট 2h বাই জি। তুমি ভেবে দেখো কোনো বস্তুকে যদি আমি এভাবে অবাধে ছেড়ে দিই, সেটা যদি h দূরত্ব নিচে নামে, তাহলে যে সময় লাগতো আন্ডার রুট 2h বাই জি, আন্ডার রুট 2h বাই জি হতো, কিন্তু এভাবে পড়ছে, ঠিক। সো এই কন্ডিশন আনার জন্য আমাকে থিটা কি করতে হবে, 90 বানিয়ে ফেলতে হবে। সো থিটা 90 বানালে দেখো 2h বাই জি চলে আসছে। ধরো আমি এই কোশ্চেনে অপশান দেওয়া আছে, আমি তোমাকে অপশান কিভাবে খুঁজতে হবে বলছি। আমার কাছে 4টে অপশান আছে, আমি সলভ করব না, আমি 4টে অপশান থেকে যে কোনো একটা অপশানকে আমি চুজ করে নেব যে এটাই হবে, ঠিক আছে। সো দেখে নাও আমার এখানে সাইন থিটা আছে, এখানে সাইন থিটা আছে, তো তুমি ভেবে দেখো এই থিটাকে প্রথম যে অপশান আছে, প্রথম অপশান 2h বাই জি, ডাইরেক্ট 2h বাই জি দিয়েছে। তুমি ভেবে দেখো থিটার সাথে তো সম্পর্ক থাকবে, থিটা বাড়ালে কমালে, থিটা যদি আমি বাড়িয়ে দিই কমে দিই, এই ত্বরণ দেখো, থিটা বাড়ালে ত্বরণ বাড়বে, সো ত্বরণ বেড়ে গেলে কম সময়ে নিচে চলে আসবে। তার মানে আমি এটা বুঝতে পারছি যে সময়টা আসবে সেই সময়ে থিটার তো রোল আছে, তাহলে অপশান এতে তো থিটাই দিচ্ছে না, তো অপশান এ হবে না, কারণ আমাকে থিটা থাকতে হবে, সো অপশান এ হবে না। এবার আমি দেখতে পাচ্ছি বিতে, বির অপশান যেটা দেওয়া আছে সেটাতে সাইন থিটা, সাইন থিটা আন্ডার রুট 2h বাই জি। তো আমি দেখলাম থিটা যদি আমি বাড়াই ত্বরণ তো বাড়বে, ত্বরণ বাড়ালে সময় কমবে, বাট এখানে সময় থিটা বাড়ালে সময়ও বাড়ছে, সেটা কি করে হতে পারে। থিটা যদি আমি বাড়িয়ে দিই সময় কমতে হবে, তার মানে যদি থিটার উপর নির্ভর করে তাহলে কোন ফর্মুলা আছে যেটাতে থিটা বাড়ালে সময় কমবে, থিটা বাড়ালে সময় কমবে। তো তাহলে আমি দেখতে পাচ্ছি সি আর ডি এমন দুটো অপশান আছে যেটাতে থিটা, একটাতে 1 বাই সাইন থিটা আছে আর একটাতে 1 বাই কস থিটা আছে, বাকি এইচ আর জি এগুলো তো সমান, নির্ভর করছে সাইন থিটা আর কস থিটার উপরে। আমি যদি থিটা বাড়াই তাহলে ত্বরণ বাড়বে, ত্বরণ বাড়লে টাইম কমবে। সো এখানে দেখি থিটা যদি বাড়াই সাইন থিটা বাড়বে, তার মানে কমবে, তো এটা ঠিক হচ্ছে। এটা ঠিক হবে না কেন, আমি থিটা বাড়ালে কস থিটা কি হয়, তো কস থিটা কমে, 0 থেকে 90-র মধ্যে থিটা যদি বাড়াই কস থিটা কমে, তার মানে 1 বাই কস থিটা বাড়বে, তার মানে থিটা আমি বাড়াচ্ছি টাইম বাড়ছে, তার মানে এটা হবে না, অপশন সি দাঁড়াবে, ঠিক আছে, অপশন সি দাঁড়াবে।
আরো তুমি একটা লজিক করতে পারো, তোমার যদি এটা মনে থাকে যে কোনো বস্তুকে অবাধে ছেড়ে দিলে h দূরত্ব যদি নিচে নেমে আসে তার টাইম লাগে √2h/g। ওকে, সো আমি এই সিচুয়েশনকে কি করে আনতে পারি, থিটাকে 90 করে দিলে, এই থিটাকে যদি 90 করে দিই তাহলে এ সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তাহলে কোন ফর্মুলাতে থিটা 90 বসালে এটা আসবে দেখেন, কোন ফর্মুলাতে থিটা 90 বসালে এটা চলে আসবে। তো থিটা 90 বসালে এটা আসছে বি তেও আসছে আর সি তেও আসছে, বি তেও আসছে সি তেও আসছে, বাট ডি তে আসবে না। এবার বি সি কে আমি চুজ করব যে থিটা বাড়লে ত্বরণ বাড়বে, ত্বরণ বাড়লে সময় কম লাগবে, তার মানে ব্যস্তানুপাতিক হতে হবে, তো অপশন সি হবে। ওকে, বুঝতে পারলে? আমি তোমাদের শেখাচ্ছি, এখানে তুমি টাইম বেশি যদি করো, এখানে টাইম বেশি লাগালে এক্সামে গিয়ে কি করবে, টাইম কম লাগবে। ঠিক আছে, যারা যুদ্ধ করে তারা কি করে, যত প্র্যাকটিস, যত রক্ত তাদের প্র্যাকটিসের সময় বেরোয় তত কম রক্ত তাদের যুদ্ধতে বেরোবে, কারণ তুমি আগে থেকে প্র্যাকটিস করে কি করছো, তুমি একদম রেডি হয়ে গেছো, তো তোমার কি হবে, ওখানে এক্সামে গিয়ে কম সময় লাগবে। সেই জন্য আমি এক একটা কোশ্চেনে বেশি সময় এখানে লাগাচ্ছি, কারণ আমি ডিফারেন্ট মেথডস বলছি, সেই মেথডস গুলো তোমার যেটা পছন্দ হবে তুমি সেখানে গিয়ে সেই মেথড দিয়ে তুমি সহজেই কি করবে, কম টাইমে কোশ্চেন সলভ করতে পেরে যাবে। সো অপশন 4 এ কোশ্চেন 4, সো কোশ্চেন 4 কি হবে, সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপরে, কোন বস্তু সুষম গতিবেগে চলছে মানে ত্বরণ শূন্য মানে কি হতে পারে, নেট প্রযুক্ত বল কি হতে পারে, শূন্য হবে, নেট প্রযুক্ত বল শূন্য হবে। সো অপশন বি, নেট, একটি নেট শূন্য বল ক্রিয়া করে, অপশন বি ফর বোম্বে। 4 নম্বর কোশ্চেনের অপশন বি আসবে। ঠিক, 5 নম্বর, একটি মোটর গাড়িতে একটি উলন দড়ি ঝুলছে। আচ্ছা, একটি মোটর গাড়িতে একটি দড়ি ঝুলছে, ঠিক, গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে তখন উলম্ব রেখার সঙ্গে উলন দড়ির নতি কত হয়। চলো এই কোশ্চেনটা আমরা থিওরিতে পড়িনি, এখানে বলে দিচ্ছি। ধরে নাও মোটর বাইক না হয় একটা বাস আছে, সেই বাস কোনো ত্বরণ নিয়ে যাচ্ছে, এখান থেকে একটা পেন্ডুলাম মানে একটা দড়ি দিয়ে আমি একটা বলকে ঝুলিয়েছি। ঠিক, তো যখন এ চলবে একে তো ওপর দিকে টান দিচ্ছে, একে ওপর দিকে, তো কি হবে, একটু সময় পরে এ কি হবে, এইভাবে করে কোনো একটা কোণ করে থেকে যাবে। এটা একটু বড় হবে, বলছে এই থিটাটা কত হবে। ঠিক, তুমি একটা বাসের মধ্যে আছো, বাসের ত্বরণ হচ্ছে, বাসের স্পিড বাড়ছে, তুমি যদি কোনো কিছু একটা ধরে রাখো, এই যে এটা এ কি হবে, এইভাবে হালকা করে পেছন দিকে আসবে, কারণ কি হচ্ছে, আমরা এই বল, এই যে বাস আছে সেই বাস কিন্তু এগিয়ে যাচ্ছে, আর বল যেটা লাগছে সেটা এই উপরে লাগছে। ঠিক আছে, এখানে ডাইরেক্ট কিন্তু বল লাগছে না, তো এই স্থির থাকার চেষ্টা করবে। ঠিক আছে, স্থির বস্তু স্থির থাকার চেষ্টা করবে, বাট যখনই এ টান পড়বে এইভাবে করে কিন্তু যাবে। ঠিক, সো একটা থিটাতে এ কিন্তু থেকে যাবে, কোনো একটা থিটা কোণে এইভাবে করে সাম্যাবস্থায় থেকে যাবে। বলছে ওই থিটা কি হবে, ঠিক। তো আমি দুটো কেস দেখছি, একজন নিচে থেকে দেখছে এ, আর একজন এই কেস ভেতর থেকে দেখছে বি। যে ভেতর থেকে দেখছে সে তো দেখবে পুরো রেস্টে আছে, বাট যে নিচে থেকে দেখছে সে দেখবে এর ত্বরণ এদিকে এ হচ্ছে, কারণ বাসের ত্বরণ যাই হবে এরও ত্বরণ তাই হবে। সো আমি যে কোনো একটা থেকে সলভ করতে পারি, এখান থেকে দেখলে অজড়তীয় নির্দেশতন্ত্র হবে, আর এখান থেকে দেখলে জড়তীয় নির্দেশতন্ত্র হবে। সো দুটোর মধ্যে যে কোনো একটা থেকে আমরা কোশ্চেন সলভ করতে পারবো। যদি অজড়তীয় দিয়ে করি তাহলে আমাদেরকে কি করতে হবে, অলিক বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, অলিক বল প্রয়োগ করতে হয়। সো অজড়তীয় দিয়ে করছি, তারপর আগে জড়তীয় দিয়ে করছি, তারপরে অজড়তীয় দিয়ে করছি। তো এটা জড়তীয় নির্দেশতন্ত্র এটা হবে। সো আমি দেখছি বলের ত্বরণ এইদিকে হচ্ছে, টান এইদিকে হবে, এইদিকে টান হবে, আর এইটা থিটা হবে, তার মানে এটা থিটা হবে, আর নিচের দিকে এমজি লাগছে, এইদিকে টান লাগছে, আর ত্বরণ হচ্ছে এদিকে এ, আর তো কিছু লাগছে না। সো একটা টির একটা উপাংশ এইদিকে আসবে টি কস থিটা, আর একটা উপাংশ এইদিকে টি সাইন থিটা। তো টি সাইন থিটাটাই কিন্তু ত্বরণ দেবে, টি সাইন থিটাটাই ত্বরণ দেবে, একে এইদিকে ত্বরণ কে দেবে, টান যে টানছে সেই টানের একটা উপাংশ, যেদিকের ত্বরণ সেদিকের বল, যেদিকের ত্বরণ সেদিকের বল। সো এদিকের ত্বরণ, এই ত্বরণের জন্য টি কস থিটা রেসপন্সিবল, তাহলে টি সাইন থিটা রেসপন্সিবল, টি সাইন থিটা ইকুয়ালস টু
এম এ, টি সাইন থিটা ইকুয়ালস টু ভর গুণিতক ত্বরণ। এটা একটা সমীকরণ। উলম্ব দিকে এই বস্তু উপর নিচে যাচ্ছে না, তাহলে কি হবে, টি কস থিটা ইকুয়ালস টু এম জি। সো দুটোকে যদি ভাগ করে দিই, ট্যান থিটা ইকুয়ালস টু এম এ বাই এম জি। সো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এ বাই জি। সো আমার উত্তর যেটা হবে ট্যান ইনভার্স এ বাই জি, অপশন এ। অপশন এ। কেউ বলবে স্যার অজড়তীয় দিয়ে করে দেখান। অজড়তীয় দিয়ে, অজড়তীয়। সো অজড়তীয়তে আমি কি দেখবো, এই বস্তু রেস্টে আছে, এই বস্তু স্থির আছে। তো স্থির আছে যখনই আমি অজড়তীয় দিয়ে দেখবো, একটা অলিক বল কি হবে, উল্টো দিকে লাগবে, অলিক বল লাগবে। সেই অলিক বল কোন দিকে লাগে, যে নির্দেশতন্ত্র থেকে আমি দেখছি তার ত্বরণের উল্টো দিকে। সো আমি দাঁড়িয়ে আছি, বি দাঁড়িয়ে আছে বাসের ওপর, বাসটা হচ্ছে নির্দেশতন্ত্র, ঠিক আছে। সো বি যে নির্দেশতন্ত্রে দাঁড়িয়ে আছে তার ত্বরণ হচ্ছে এ, তাহলে অলিক বল পেছন দিকে লাগবে। এফ পি লিখছি, সুডো ফোর্স পেছন দিকে লাগবে, এখানে এ কিন্তু আর দেখাবে না। সো অলিক বল পেছন দিকে লাগবে, আর এই দিকে টান লাগবে, আর এই দিকে এমজি লাগবে। ঠিক সেই অলিক বলের মান কি বলা হয়েছে, অলিক বলের মান লেখানোর সময় আমি বলেছিলাম যে বস্তুর ওপর লাগছে সেই বস্তুর ভর, আর সেই বস্তুর ভর আর নির্দেশতন্ত্রের ত্বরণ। সো নির্দেশতন্ত্রের ত্বরণ কি হয়ে যাবে, এ হয়ে যাবে। সো আমি দেখতে পাচ্ছি একটা বলের ওপরে এইভাবে টান লাগছে, এইভাবে এমজি লাগছে, আর এইদিকে এম এ লাগছে। এবার বির সাপেক্ষে তো এ স্থির, তো স্থির যদি হয়, এটা যদি থিটা হয় তাহলে ফোর্স ব্যালেন্স করবে। সো টি সাইন থিটা আর এইদিকে টি কস থিটা। সো তুমি দেখতে পাচ্ছ টি কস থিটা এমজি হয়ে যাবে, টি সাইন থিটা এম এ হয়ে যাবে। সো আসছে তো ঘুরে ফিরে এই দুটোই, বুঝতে পেরেছো। সো অন্যভাবে সলভ করা হচ্ছে, কিন্তু আমাদের গন্তব্য স্থান যেটা আছে, আমাদের রেজাল্ট সেটা কিন্তু একই হবে, ঠিক আছে। আমাদের সবার হচ্ছে গোল হচ্ছে আমরা ভালো মার্কস পাই, কিন্তু সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে যাচ্ছে। কেউ পড়ার পদ্ধতি আলাদা করছে, কেউ লিখে লিখে পড়ছে, কেউ লিখে লিখে পড়ছে না, ঠিক। সো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা কিন্তু পড়ছি, কিন্তু আমাদের সবার গোল হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া, ঠিক আছে। তো সবাই খুব ভালো রেজাল্ট পাবে, যেভাবে যেভাবে বলছি সেভাবে কিন্তু সলভ করো, ট্রিক্স শেখো। ট্রিক্স শিখলে কি হবে, তুমি অন্য কোশ্চেন, একই কোশ্চেন কিন্তু অন্য অন্য টাইপসের কোশ্চেন তুমি কিন্তু করতে পারবে। সো এই কোশ্চেন সলভ হলো কত নম্বর, 5 নম্বর। ওকে, কোশ্চেন নাম্বার 6 এ চলে এলাম। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, একটি মোটর গাড়ি 50 কিলোমিটার পার বেগে চলছে, আর ব্রেক কষে 6 মিটার দূরত্বে তাকে থামানো যায়। একটি মোটর বাইক যাচ্ছিল, সেই মোটর বাইকের স্পিড ছিল 50 কিলোমিটার পার আওয়ার। কি হয়েছে, ব্রেক করা হয়েছে, ব্রেক করার ফলে সে 6 মিটার দূরে গিয়ে তার ফাইনাল গতিবেগ 0 হয়ে গেছে। প্রাথমিক যেটা সেটা এটা ছিল। সো 50 কিমি বেগ থেকে 0-তে হয়েছে। তারপর বলছে একই ধরনের বাইক, একই ধরনের বাইক বলার একটা কারণ আছে। একই ধরনের বাইক যদি 100 কিলোমিটার পার আওয়ারে যেত, তাহলে যে দূরত্বে গিয়ে থামতো সেই দূরত্বটা কত হবে, যে দূরত্বতে গিয়ে থামবে সেই দূরত্বটা কত হবে, ঠিক। সো একই ধরনের বাইক বলা হচ্ছে মানে একই ধরনের বাইক হলে একই ধরনের ইঞ্জিন থাকবে, একই ধরনের ইঞ্জিন থাকলে একই ধরনের কিন্তু ত্বরণ দিতে পারবে। সো এখানের যে ত্বরণ, আমি কোনো জিনিস থামাতে গেলে আমি কি করব, সর্বোচ্চ ব্রেক কষবো, যে ব্রেক করে আমি ওকে থামানোর চেষ্টা করব। তো এখানেও যা ত্বরণ হবে এখানেও তাই ত্বরণ হবে, ঠিক আছে, কারণ একই রকম মোটর বাইক বলা হয়েছে। সো এখানের ত্বরণ আমি কিভাবে বের করব, দেখো এই প্রথমটাতে ত্বরণ আমি যদি লিখি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, ঠিক আছে। সো ভি যদি 0 হয়ে যায়, মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস এ ইন্টু এস। ওকে, সো এ মাইনাস এ কেন লিখেছি, কারণ মন্দন হবে। আমি কোনো জিনিস যদি থামাতে চাই, থামাতে গেলে কি হবে, স্পিড কমবে, স্পিড কমলে মন্দন হবে। তো এস যেটা হবে ইউ স্কোয়ার বাই 2a হয়ে যাবে, ইউ স্কোয়ার বাই 2a। সো এইটা মনে রাখো, কোনো বস্তুকে যদি হঠাৎ করে গতিবেগে যাচ্ছিল ইউ গতিবেগে, আমি যদি থামাতে চাই, তাহলে যে দূরত্বে গিয়ে থামবে সেটা কি হয়ে যাবে, ইউ স্কোয়ার বাই 2a হবে। যে দূরত্বে গিয়ে থামবে সেটা ইউ স্কোয়ার বাই 2a হবে। এবার একই ধরনের যদি মোটর বাইক হয় কি হবে, ত্বরণ কি হবে, সমান হবে। তাহলে আমি বলতে পারি এস
সমানুপাতিক ইউ স্কোয়ারের সমানুপাতিক হবে। সো প্রথমটা যেটা হবে, যে দূরত্বে থামবে S1 সেটা ইউ স্কোয়ারের 50 স্কোয়ারের সমানুপাতিক। দ্বিতীয় যেটা S2 হবে সেটা হচ্ছে 100 স্কোয়ারের সমানুপাতিক। এবার আমি যদি S1 বাই S2 করে নিই, তাহলে বা S2 বাই S1 করে নিই 100 স্কোয়ার বাই 50 স্কোয়ার, ঠিক। সো হয়ে যাবে 2 স্কোয়ার মানে 4। সো S2 যেটা হবে 4S1 হয়ে যাবে। প্রথমে যেখানে থামতো তার থেকে 4 গুণ দূরত্বে থামবে, কারণ S হচ্ছে ইউ স্কোয়ারের সমানুপাতিক হচ্ছে। তো 6 থামছে মানে পরের যেটা হবে সেটা 24 মিটার হবে। সো 24 মিটার ইজ দি অ্যান্সার। সো অপশন ডি ফর দিল্লি। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, 0.5 কেজি ভরের একটি বল আছে, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। ওকে, 2 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড সময় ধরে ওই বলটির ওপর এক্স বল ক্রিয়া করে। 2 সেকেন্ড ধরে কি হচ্ছে, একটা এক্স মানের বল ওর ওপর ক্রিয়া করছে। বলটির বেগ হয়ে যায়, ক্রিয়া করায় বলটির বেগ হয়ে যায় 3 মিটার পার সেকেন্ড। এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে? দেখো, আগের দিন আমি তোমাদের একটা ফর্মুলা লিখেছিলাম, দিয়ে বলেছিলাম এই ধরনের কোশ্চেন আসতে পারে। কি ফর্মুলাটা ছিল কোশ্চেন নাম্বার 7? ফর্মুলাটা এটা ছিল যে আমরা যদি বলের ঘাত লিখি, সেই বলের ঘাতকে আমরা যে দিয়ে লিখি, সেটা কি হয়, ঘাত বল হবে ইন্টু সময়। ঘাত বল ইন্টু সময়। সেই ঘাত বল ইন্টু সময় আমাদের এটা হয়েছিল ভর বেগের পরিবর্তন, মানে এম ভি মাইনাস ইউ। ঠিক আছে, কারণ ভর আমাদের যে বস্তু নিচ্ছে তার ভর চেঞ্জ হচ্ছে না, ধ্রুবক হচ্ছে। তো এই কোশ্চেনে কি বলছে, একটি বস্তু আছে, সেই বস্তুতে এক্স নিউটন বল প্রয়োগ করা হচ্ছে 2 সেকেন্ড সময় ধরে। হ্যাঁ, 2 সেকেন্ড সময় ধরে এক্স নিউটন বল, হ্যাঁ 2 সেকেন্ড সময় ধরে ওইটা প্রয়োগ করা হচ্ছে, ঠিক। তারপরে বলছে সেই বস্তু 2 সেকেন্ড পরে দেখা যাচ্ছে তার বেগ যেটা হচ্ছে সেটা 3 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। মানে আমি দেখতে পাচ্ছি অন্তিম গতিবেগ 3 মিটার পার সেকেন্ড হয়েছে। সময় যেটা দেওয়া আছে সেটা 2 সেকেন্ড, আর এফ যেটা দেওয়া আছে সেটা এক্স দেওয়া আছে। আমাকে কি চাইছে তাহলে? আমাকে চাইছে এক্স এর মান কত হবে। তার মানে আমাকে এই এফটা চাইছে, সময় দিয়ে দিয়েছে, ভর দিয়ে দিয়েছে, ভি দিয়ে দিয়েছে, আর বস্তুটি, হ্যাঁ বস্তুটি 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। প্রথমে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার মানে প্রাথমিক যে ইউ ছিল সেটা 2 মিটার পার সেকেন্ড। কোনো একটা বস্তু 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল সমবেগে, তুমি গিয়ে কি করেছো, এক্স বল প্রয়োগ করেছো 2 সেকেন্ডের জন্য। সেই 2 সেকেন্ডের জন্য এর গতিবেগ 2 থেকে 3 হয়ে গেছে, তাহলে সেই বলটা কত হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি এফ টি ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ। সো এফ হচ্ছে এক্স, টাইম হচ্ছে 2, ভর হচ্ছে 0.5, ভি হচ্ছে 3, আর ইউ হচ্ছে আমাদের 2। সো এখান থেকে 1 পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 0.5 বাই 2 নিউটন। সো 0.25 নিউটন ইজ দি অ্যান্সার। সো দেখো কোনটা আছে, 0.25 ইজ দি অ্যান্সার, অপশন সি। ওকে, কোশ্চেন নাম্বার 8-এ চলে আসি। বলছে 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির ওপর 500 নিউটন বল প্রয়োগ করে রাস্তার ওপর স্থির বেগে গতিশীল করা হয়েছে। একটি বস্তু আছে, একটি গাড়ি আছে, সেই গাড়ির ভর হচ্ছে 1000 কেজি। তাকে কি করা হয়েছে, 500 নিউটন বল প্রয়োগ করে সমবেগে নিয়ে যাওয়া হচ্ছে। এর বেগ কিন্তু ধ্রুবক, তার মানে ত্বরণ শূন্য। এটা কি করে হতে পারে স্যার, ত্বরণ শূন্য? প্রথম কথা হচ্ছে এই কোশ্চেনে ঘর্ষণের কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো এটাতে ঘর্ষণ লাগবে। কেন লাগবে বলছি, কারণ ভি যদি ধ্রুবক থাকতে হয় ত্বরণ শূন্য হতে হবে। ত্বরণ শূন্য যদি হয়, এফ নেট ওই বস্তুর উপরে যে প্রয়োগ হবে নেট প্রযুক্ত বল সেটা শূন্য হতে হবে। সো 500 নিউটন যদি বল লাগে, একে নেট শূন্য করার জন্য উল্টো দিক থেকে নিশ্চয়ই অন্য কোনো বল 500 নিউটনের সমান হতে হবে, তবেই তো কি হবে, 500 500 কেটে এর ওপরে নেট প্রযুক্ত বল শূন্য হবে, ত্বরণ শূন্য হবে, বেগ ধ্রুবক হবে। সো ফ্রিকশন বা ঘর্ষণ চলে এসে, বাট ঘর্ষণের মানটা কিন্তু বের করতে দেওয়া হয়নি, এটা ডাইরেক্ট এখান থেকে বেরোবে। সো আমি দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বলের মান যেটা, ম্যাক্সিমাম ঘর্ষণ বল যেটা হচ্ছে সেটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে চল ঘর্ষণ যেটা লাগছে এটা। বলছে 1000 নিউটন
কি বলেছে তারপরে, যদি প্রযুক্ত বলের মান 1000 নিউটন হয় গাড়িটির ত্বরণ কত হবে। বলছে এবার আমি প্রযুক্ত বলের মানকে 500-র জায়গায় 1000 করে দিয়েছি। 1000 যদি করে দিই, ঘর্ষণ বলের মান তো 1000 হতে পারে না, কারণ চল ঘর্ষণ এর ভ্যালু একই থাকবে, 500 নিউটনই থাকবে। তাহলে ত্বরণ কত হয়ে যাবে? সো ওইদিকে 500, ওইদিকে 1000, এইদিকে 500। তাহলে নেট এফ নেট যেটা হবে, এফ নেট হয়ে যাবে 1000 মাইনাস 500। তাহলে ত্বরণ হয়ে যাবে 1000 মাইনাস 500 বাই ভর যেটা 1000 কেজি। ওকে, তো 500 বাই 1000 মানে হয়ে যাবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ত্বরণ হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ডি। খুব ভালো কোশ্চেন, সহজ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 বলছে 0.5 কেজি ভরে একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করে, বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। ব্যাটের দ্বারা বলের উপর প্রযুক্ত ঘাত বল কত হবে? প্রযুক্ত বলের ঘাত কত হবে? ঠিক আছে, দেখো, সো বলের ঘাত কত হবে জিজ্ঞেস করেছে। তো আমার 0.5 কেজি ভরের ক্রিকেট বল, 0.5 কেজি বলের ক্রিকেট বল এইদিকে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, গিয়ে কোনো ব্যাটে লেগেছে। কোনো ব্যাটে গিয়ে লেগেছে, ঠিক আছে, ব্যাটেই তো লেগেছে, গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করে, বিপরীত দিকে প্রতিক্ষিপ্ত হয়, তারপরে 20 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে গেছে, দিয়ে প্রতিক্ষিপ্ত হয়ে এইদিকে এসছে। তার মানে জাস্ট ধাক্কা লাগার আগে এর বেগ 30 মিটার পার সেকেন্ড ছিল। ঠিক আছে, তো আমরা জানি নেট প্রযুক্ত বল ভর বেগের পরিবর্তন হয়। নেট প্রযুক্ত বল এফ নেট কি হয়ে যায়? ভর বেগের পরিবর্তনের হার। ঠিক, এবার আমাকে কি চেয়েছে? আমাকে বল চাইনি, বলের ঘাত চেয়েছে। বলের ঘাত কি হয়ে যায়? প্রযুক্ত বল ইন্টু ডেল্টা টি, মানে আমাকে অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি ডেল্টা পি চেয়েছে, কারণ এফ ডেল্টা টি কি হয়ে যায়? মানে প্রযুক্ত বল গুণিত ক্রিয়াকাল, যত সময় ধরে কি হয়েছে এই গিয়ে ব্যাটে লেগেছে, যত সময় ধরে ব্যাটকে কন্টাক্টে ব্যাটে গিয়ে লেগেছে, যতটুকু সময় ধরে লেগেছে সেটাই হচ্ছে টি। সো এফ ইন্টু টি কি হয়ে যায়? যে হয়ে যায়, যেটা হয় বলের ঘাত, সেই বলের ঘাত ডেল্টা পি হয়। সো আমাদেরকে ভর বেগের পরিবর্তন P2 মাইনাস P1 চাই। সো P2 দেখো, ভর যদি এটা হয় P2 এইদিকে, সো P2 হয়ে যাবে 0.5 ইন্টু 20। এবার উল্টো দিকে যেহেতু আছে সেটার জন্য P2 কে আমি মাইনাসের সাথে লিখবো উল্টো দিকে। সো হয়ে যাবে 20 5 100 মাইনাস 10 এমভি কেজি মিটার পার সেকেন্ড। এটা প্রাথমিক এই যখন ধাক্কা লাগার আগে P1 হবে 0.5 ইন্টু 30। সো আমাদের হয়ে যাবে 15 কেজি মিটার পার সেকেন্ড। সো P2 হয়ে যাবে মাইনাস 10 আর ও হয়ে যাবে মাইনাস 15। সো মাইনাস 25 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে বলের যে পরিবর্তন হয়েছে ভর বেগের, সেটা এই দিকে হয়েছে, নেগেটিভ দিকে। তো বলের ভর বেগের পরিবর্তন নেগেটিভ দিকে 25 হয়েছে। সো অ্যান্সার আমাদের কি হবে? 25 হয়ে যাবে। সো প্রযুক্ত বলের ঘাত হয়ে যাবে 25। সো অপশান হয়ে যাবে সি, অপশান সি ফর চেন্নাই। তারপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10 একই টাইপের কোশ্চেন। তো বলেছে কনসেপ্ট কিন্তু একই লাগবে। 0.25 কেজি আছে ক্রিকেট বল যেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে কি হয়েছে? একটি ব্যাটে গিয়ে আঘাত করেছে, দিয়ে সেম দ্রুতিতে কিন্তু ঘুরে এসছে। সো 10 মিটার পার সেকেন্ডে আঘাত করেছিল। আমার কনসেপ্ট কিন্তু একই থাকবে। সো কনসেপ্ট একই থাকবে, বস্তু 10 মিটারে গিয়ে ধাক্কা লেগেছিল, 10 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে ধাক্কা লেগেছে, আবার ব্যাক করে 10 মিটার পার সেকেন্ডে কিন্তু ঘুরে এসছে। ঠিক আছে, আর বস্তুর ভর যেটা দেওয়া আছে সেটা 0.25 কেজি দেওয়া আছে, 0.25 কেজি দেওয়া আছে। তো টাইম যেটা লেগেছে, ক্রিয়াকাল 0.01 সেকেন্ড। এখানে একটা ক্রিয়াকাল টাইম সময় দিয়ে দিয়েছে
ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল। এবার বলের ঘাত চায়নি, এবার আমাকে প্রযুক্ত মানে ঘাত বল চেয়েছে। আগের কোশ্চেনটাই ছিল বলের ঘাত মানে ডেল্টা পি চেয়েছিল, তো ডেল্টা পির জন্য সময়ের কোনো দরকার পড়বে না, কিন্তু যখনই বল প্রয়োগ কত হয়েছে, ঘাত বল কত লেগেছে, সেটার জন্য এফ লাগবে। তো দেখো কেমন করব। সো আমরা জানি যেটা যে বলের ঘাত সেটা এফ ইন্টু সময়, আর সেটাই হয়ে যায় ডেল্টা পি। আমি বললাম এই ফর্মুলা মনে রাখো, দিস ইজ ব্রহ্মাস্ত্র। ঠিক, ব্রহ্মাস্ত্র, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স আছে। তোমাকে এখানে এফ দিয়ে দেবে, টি দিয়ে দেবে, ডেল্টা পি জিজ্ঞেস করবে, বলের ঘাত জিজ্ঞেস করবে, মানে ইনডাইরেক্টলি তোমাকে ভরবেগের পরিবর্তন না জিজ্ঞেস করে বলের ঘাত জিজ্ঞেস করবে, কারণ বলের ঘাতই হচ্ছে ডেল্টা পি, ভরবেগের পরিবর্তন। সো এখান থেকে যখন যাবে P1 হয়ে যাবে 0.25 ইন্টু 10, মানে 2.5 কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর P2 হয়ে যাবে একই ভ্যালুই হবে, বাট উল্টো দিকে হবে, উল্টো দিকে হবে একই ভ্যালু। সো ডেল্টা পি যেটা হবে P2 মাইনাস P1, সেটা হয়ে যাবে -2.5 মাইনাস 2.5, সো -5 কেজি মিটার পার সেকেন্ড, এটাই হয়ে যাবে ডেল্টা পি। আর সেই ডেল্টা পি হচ্ছে এফ ইন্টু টি হচ্ছে। সো আমাকে এফ যদি চাওয়া হয় তাহলে 5/-5/0.01, সো পাচ্ছি 500 -500 নিউটন। সো -500 বলের দিকে লেগেছে, উল্টো দিকে, সেই জন্য -500 লেগে। তাহলে ব্যাটের ওপরে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই দিকে যদি বলে লাগে 500 নিউটন লাগে, তাহলে বল কি করবে, একই 500 নিউটন অপর দিকে লাগাবে। সো ব্যাটের ওপরে 500 নিউটন বল প্রয়োগ হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমাদের অপশান ডি। ওকে, তো আর একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি, রেডিমেড ফর্মুলা। যদি কখনো ভি একই থাকে, যেই বেগে টাচ করেছে সেই বেগেই ঘুরে এসছে, তাহলে আমাদের ডেল্টা পি যেটা আসবে সেটা কি হয়ে যাবে, 2mv হয়ে যাবে। মান বলছি, মান 2mv হয়ে যাবে, 2mv, কারণ এখানে লাগার সময়, এইদিকে যাওয়ার সময় এমভি, আর এইদিকে আসার সময় -mv। সো -mv মাইনাস এমভি মানে -2mv হয়। ঠিক আছে, তো যখনই একই গতিবেগে গিয়ে ধাক্কা লাগার আগের বেগ, ধাক্কা লাগার পরের বেগ দুটো যদি সমান থাকে, তাহলে ডেল্টা পির ভ্যালু ডাইরেক্ট 2mv ইউজ করে নিতে পারো। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 11, এটা 10 ছিল, কোশ্চেন নাম্বার 11। তো কোশ্চেন 11 বলছে এম ভরের একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। ব্যাটসম্যান বলটিকে আঘাত করে একই বেগে থিটা কোণে কি করেছে, পাঠিয়ে দিয়েছে, বিচ্যুতি করলো। সো এবার কি হয়েছে, বল তো গেছে, বল এবার সোজা ভাবে ঘুরে আসেনি, বলকে কি করেছে, এই দিকে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, বল গেছে, সেই বলকে কি করেছে, রোহিত শর্মা কি করেছে, এই দিকে পাঠিয়ে দিয়েছে। ঠিক, সো বলের যে বিচ্যুতি হয়েছে সেই বিচ্যুতিটা থিটা হয়েছে। এবার আমাকে বলছে বলের ঘাত কত হবে, এবার আমার বলের ঘাত যে কত হবে। ঠিক, সো বল এইভাবে এসছে, এইভাবে ব্যাটে লেগেছে, দিয়ে এইভাবে এসছে। তো এটাকে না আমি এমন করতে পারি, এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আমি সিমেট্রিক বা সুষম বানিয়ে ফেলছি, যে বিচ্যুতি আমার থিটাই হয়েছে, বিচ্যুতি আমার থিটা হয়েছে, বাট এই দিক থেকে একটু ঘুরিয়ে নিয়েছি। তো বল এইভাবে গেছে, ফেরার পথে এইভাবে চলে এসছে। আর একটু বড় করে আঁকছি, এইভাবে বল গেছে আর এইভাবে বল ফিরে এসছে। ঠিক, এইভাবে ব্যাটে লেগেছে, আর এইটা হচ্ছে আমাদের থিটা, এইভাবে এসছে, বিচ্যুতি ঘটানো হয়েছে থিটাতে। ঠিক, সো বেগ কিন্তু একই আছে, ভর একই, আর ভিও একই। ঠিক, সো যেই বেগে গেছে সেই বেগেই কিন্তু ধাক্কা লাগার পরের আর ধাক্কা লাগার আগের বেগ কিন্তু একই এসছে। তো এটা যদি থিটা হয়, তুমি ভেবে দেখো, এই যে কোণ হচ্ছে, এই কোণটা হচ্ছে θ/2, আর এই কোণটা হচ্ছে θ/2। ঠিক, সো তাহলে এটা যদি θ/2 হয়, এইটাও কি হয়ে যাবে, এই যে কোণ হচ্ছে θ/2। ঠিক, সো এই ভিটা কি হচ্ছে, এইদিকে ভি কস θ/2 আর এইদিকে ভি সাইন θ/2। সেম একইভাবে এইদিকে যদি ভি হয়, এটা যদি θ/2 হয়, তাহলে এটাও θ/2 হবে। সো এইদিকে আসবে ভি কস θ/2 আর নিচের দিকে আসবে ভি সাইন θ/2। তো
তুমি দেখো যে বল এইভাবে আছে, সেই বলের এই দিকের গতিবেগ কিন্তু পরিবর্তন হয়নি, ভি সাইন থিটা বাই টু, ভি সাইন থিটা বাই টু কিন্তু পরিবর্তন হয়নি, একই দিকে চলে গেছে। তার মানে ভরবেগ উলম্ব দিকে পরিবর্তন হয়নি। যা কিছুই ভরবেগ পরিবর্তন হয়েছে সেটা এক্স এর দিকে হয়েছে, কারণ এর গতিবেগ এই দিকে ছিল, সেই গতিবেগ এই দিকে হয়ে গেছে। এটাকে আমি কোনো ভি ড্যাশ লিখছি, একেও আমি ভি ড্যাশ লিখছি। তো একটু আগেই বললাম যে কোনো বস্তু যদি ভি ড্যাশ গতিবেগ নিয়ে যায়, ভর যদি এম হয়, আবার সেই গতিবেগ নিয়ে যদি ফিরে আসে, তাহলে তার যে ডেল্টা পি হবে সেটা 2m ভি ড্যাশ হয়ে যায়, 2m ভি ড্যাশ। সো এখানে আমার ডেল্টা পি যেটা হবে এক্স এর দিকে 2m ভি ড্যাশের ভ্যালুটা হয়ে যাবে ভি কস থিটা বাই 2। সো আমাদের এই যে অ্যান্সার হবে 2m ভি কস থিটা বাই 2 হয়ে যাবে, 2m ভি কস থিটা বাই। সো অপশন আমাদের ডি হয়ে যাবে। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখো, যেটা চ্যুতি দেবে, যে চ্যুতি কোণ দেবে, বিচ্যুতি কোণ দেবে, তার হাফ কোণের কস আসবে। ওকে, সো আমরা এমনি যখন দেখেছিলাম একটা বল এইভাবে গিয়ে এইভাবে ঘুরে আসে, তাহলে 2mv আসতো, ঠিক। কিন্তু যখন কোনো কোণে বিচ্যুতি হবে, সো প্রোভাইডেড ভি ভি সেম থাকতে হবে। যদি এতে বিচ্যুতি চলে এসে কোনো আলফা চলে আসে, তাহলে কি হয়ে যাবে 2mv cos আলফা বাই 2 আসবে, cos আলফা বাই 2 আমাদের ডেল্টা পি। সো এই দুটো জিনিস মনে রাখতে হবে, এই দুটো জিনিস মনে রাখলে আমাদের কি হবে, কোশ্চেন, এই কোশ্চেন আমরা সলভ করতে পারবো। সো অপশন ডি কিন্তু আমাদের অ্যান্সার হবে। কোশ্চেন 12 দেখো, একটি বস্তু কণার রৈখিক গতির ক্ষেত্রে বল সময় লেখচিত্র দেওয়া আছে, বল আর সময়ের লেখচিত্র দিয়ে রেখেছে। 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে কণাটির রৈখিক ভরবেগের পরিবর্তন। সো ভরবেগের পরিবর্তন চেয়েছে, এফ টি দিয়ে দিয়েছে, এফ টি দিয়ে ভরবেগের পরিবর্তন। আগের দিন থিওরির সময় বলেছিলাম যে এফ আর টির যদি কোনো গ্রাফ দেওয়া থাকে, তার ক্ষেত্রফল যদি বের করি, তাহলে আমরা কি পাই, বলের ঘাত পাই, এফ ডিটি এইভাবে লিখেছিলাম। আর এফ যদি সময়ের অপেক্ষক না হয়, তাহলে জে ইকুয়ালস টু আমরা এফ ডেল্টা টি বা এফ টি লিখে নিতে পারি। তার মানে এফ টি গ্রাফের ক্ষেত্রফল বের করলে বলের ঘাত বেরোয়, আর সেই বলের ঘাতই তো আমাদের ডেল্টা পি হয়, বলের ঘাত ডেল্টা পি। তার মানে আমাকে এখানে 0 থেকে 7 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন চেয়েছে, মানে 0 থেকে 7 আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। সো এবার 0 থেকে 7 ক্ষেত্রফল তোমরা বের করে অ্যান্সার বসিয়ে দাও, ঠিক আছে। সো এটা আমি আর সলভ করছি না, তোমরা করে নিতে পারবে। এর ক্ষেত্রফল যেগুলো ওপর দিকে আছে পজিটিভ ক্ষেত্রফল নিতে হবে, যেগুলো টাইম অক্ষের নিচে আছে সময় অক্ষের, সেগুলোকে মাইনাসের সাথে কিন্তু ধরতে হবে, ঠিক আছে। দিয়ে তোমরা এটা সলভ করে নেবে। কোশ্চেন নাম্বার 13 দেখো, কোশ্চেন নাম্বার 13 সবাই করতে পারবে। একটি ঘর্ষণহীন কপিকল দেওয়া আছে, একটা ভর m আর একটা 2m, তাহলে 2m ভরের বস্তুটিকে ছেড়ে দেওয়া হলে m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে উঠবে সেটা কি হবে। আরে এই কোশ্চেন তো আমরা করেছি, এই কোশ্চেন আমরা করেছি, একটা m আছে আর একটা 2m আছে, তাহলে দড়ির দিকের নেট প্রযুক্ত বল কত, নিচের দিকে 2mg আর এই দিকে mg। সো দড়ি টানাটানি খেলায় একদিকে 2mg লাগছে আর একদিকে mg লাগছে। সো নেট প্রযুক্ত বল, তার মধ্যে mও আছে, তার মধ্যে 2mও আছে, তাহলে এখানে টোটাল 3m আছে। সেই 3m এর উপরে এই দিকে 2mg আর এই দিকে mg। সো ত্বরণ কত হবে, 2mg মাইনাস mg বাই 3m। সো mg বাই 3m মানে g বাই 3। সো ডাইরেক্ট এটা ডিফারেন্স বাই টোটাল ভর। সো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, g বাই 3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো অপশন এ ইজ দি অ্যান্সার। সো আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে আমরা বাকি কোশ্চেনগুলো করব। তোমরাও নিজে কি করতে পারবে, আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নিলে পরে কোশ্চেনগুলো কিন্তু তোমরা সহজে করতে পারবে। সো ওয়েট করো পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।